ডিয়ার স্টুডেন্ট, সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে নিয়ে এসেছি স্পেশাল WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কিন্তু প্রশ্ন উত্তর, জিকে প্রশ্ন উত্তর। আমাদের কিন্তু জিকে থাকবে 15 নাম্বার। সো আমরা কিন্তু বাছাই করা কিন্তু 15টি আজ জিকে নিয়ে এসেছি। সো বন্ধুরা, শেষ পর্যন্ত থাকবে। দেখো, আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছে যে ভারতের প্রথম অস্কার পুরস্কার বিজয়ী কে? ওকে, সো ভারতের প্রথম অস্কার বিজয়ী হবে আমাদের অপশন সি, ভানু আথাইয়া। ওকে, এই ভানু আথাই কিন্তু আমাদের পেয়েছিল প্রথম অস্কার 1983 সালে। ওকে, এবং এই মেহবুব খান কিন্তু সবার প্রথমে কিন্তু কি হয়েছিল, আমাদের মনোনীত হয়েছিল, কিন্তু তিনি পাননি। ঠিক আছে, ওকে। এবং এই সত্যজিৎ রায়, তিনি কিন্তু অস্কার পেয়েছিল কত সালে? তিনি কিন্তু পেয়েছিল 1992 সালে। ওকে, এবং আর রহমান, তিনি কিন্তু পেয়েছিল 2009 সালে। বোঝা গেল? সবগুলো কিন্তু কি খাতায় তোমরা লিখে নেবে, ঠিক আছে? আমি কিন্তু প্রত্যেকটা অপশানে কিন্তু ব্যাখ্যা করবো এই ভিডিওতে। পরের প্রশ্ন বলা হয়েছে আমাদের যে দ্বিতীয় পরশুরাম উপাধিটি কার? এই দ্বিতীয় পরশুরাম কিন্তু কাকে বলা হতো? সো এটি সঠিক উত্তর হবে আমাদের অপশন ডি, মহাপদ্মানন্দকে। ঠিক আছে, কি বলা হয়তো? দ্বিতীয় পরশুরাম, দ্বিতীয় পরশুরাম। ওকে, এই কনিষ্ক কি বলা হয়তো আমাদের? এই কনিষ্ক কিন্তু বলা হয়তো আমাদের দ্বিতীয় অশোক। বুঝা গেল? এবং অপশন বি যেটা রয়েছে আমাদের, অতীশ দীপঙ্কর, এই অতীশ দীপঙ্কর কিন্তু কি বলা হয়তো? দ্বিতীয় বুদ্ধ বলা হয়তো। বোঝা গেল? আর অপশন সি যেটা রয়েছে আমাদের, মিহিরকুল, এই মিহিরকুলকে কিন্তু বলা হয়তো আমাদের দ্বিতীয় এটিলা। ওকে, সুন্দর প্রশ্ন এটা। আর পরের প্রশ্ন বলা হয়েছে যে ভারতের ইতিহাসে 1943 সাল নিম্নলিখিত কোন কারণের জন্য বিখ্যাত? ওকে, তো 1943 সালটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের। সেটা হচ্ছে কিন্তু আমাদের আজাদ হিন্দ বাহিনীর গঠন। ওকে, দেখবো অপশন এ তে কি রয়েছে। অপশন এ রয়েছে আমাদের সুভাষচন্দ্র বসু গৃহত্যাগ। সো সুভাষচন্দ্র বসু গৃহত্যাগ হয়েছিল কিন্তু 1941 সালে। ওকে, ভারত ছাড় আন্দোলন হয়েছিল আমাদের 1942 সালে। ওকে, এবং অপশন ডি যেটা রয়েছে আমাদের আজাদ হিন্দ সেনাদলের বিচার, এই আজাদ হিন্দ সেনাদলের বিচার হয়েছিল আমাদের কিন্তু 1945 সালে। ওকে, এটা কি বললাম? এটা হচ্ছে কিন্তু 1943 সাল। ওকে, দেখবো আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলা হয়েছে আমাদের যে কোন দ্রাঘিমা রেখাকে ভারতের পরমাণু সময়কে নির্দেশ করে? ওকে, মানে দ্রাঘিমা রেখা ভারতের পরমাণু সময়কে নির্দেশ করে কত হয়, মানে কত ডিগ্রিতে। ঠিক আছে, সো এটি সঠিক উত্তর হবে আমাদের কিন্তু অপশন বি, 82.5 ডিগ্রি পূর্ব। ওকে, কত হচ্ছে 82.12 ডিগ্রি ইস্ট। ওকে, বোঝা গেল? পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলা হয়েছে আমাদের যে বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। তো সঠিক উত্তর হবে এটা আমাদের কিন্তু অপশন বি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিল আমাদের কিন্তু এই বেঙ্গলি পত্রিকার সম্পাদক। ওকে, আমাদের এই অক্ষয় কুমার দত্ত ছিল কিন্তু আমাদের তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক। ওকে, এবং শিশির কুমার ঘোষ, তিনি ছিলেন কিন্তু আমাদের অমৃত বাজার পত্রিকার সম্পাদক। ওকে, এবং অপশন ডি যেটা রয়েছে আমাদের বাল গঙ্গাধর তিলক, সেটা হচ্ছে কিন্তু মারাঠি ও কেশরী পত্রিকার সম্পাদক। বোঝা গেল? পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলা হয়েছে আমাদের যে মাংস ও টমেটো উৎপাদন বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত নিচে কোনটি?
তো মাংস টমেটো হচ্ছে কিন্তু দুটোই লাল লাল, ঠিক আছে? সেটি হবে কিন্তু আমাদের অপশন ডি, লাল বিপ্লব, ঠিক আছে? লাল বিপ্লব কিন্তু কি হয়, মাংস ও টমেটো বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। আমাদের অপশন এর যেটা রয়েছে, তো অপশন এ রয়েছে শ্বেত বিপ্লব, এটা হবে কিন্তু দুগ্ধ উৎপাদন, দুগ্ধ উৎপাদন। ওকে, এবং এই হলুদ বিপ্লব এটা হচ্ছে কিন্তু আমাদের সরিষা তেল উৎপাদন, ঠিক আছে? আর আমাদের অপশন সি যেটা রয়েছে, কি রয়েছে, আমার বাদাম বিপ্লব, তাই তো, বাদামি বিপ্লব। এটা হচ্ছে কিন্তু আমার চামড়া, চামড়া উৎপাদন। আর আমাদের কিন্তু এই সবুজ বিপ্লব, এটা কিন্তু না বললেই না, ঠিক আছে? তো এটি হবে কিন্তু আমার ধান ও গম উৎপাদন। এটা প্রথম হয়েছিল আমাদের কিন্তু হরিয়ানাতে, ঠিক আছে? হরিয়ানাতে। ওকে, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে কত সালে হয়েছিল এটা এবং কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে হয়েছিল। ওকে, পরের প্রশ্ন বলেছে, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সমূহের ধারণাটি নেওয়া হয়েছে কোন দেশ থেকে? যদিও সংবিধান থেকে এটি প্রশ্নটা খুব একটা ভালো প্রশ্ন, তো সঠিক উত্তর হবে আমাদের কিন্তু এটা সোভিয়েত রাশিয়া। ওকে, রাশিয়া থেকে। তো আমেরিকা থেকে কি নেওয়া হয়েছে? আর কিন্তু মৌলিক অধিকার, মৌলিক অধিকার। ওকে, এছাড়া কিন্তু নেওয়া হয়েছে আমাদের প্রস্তাবনা। এছাড়া কি নেওয়া হয়েছে আমাদের কিন্তু সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা। ওকে, আমাদের অপশন যেটা আমাদের সি রয়েছে সেটা আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড থেকে নেওয়া হচ্ছে কি, আমাদের হয়েছে কিন্তু আহ, নির্দেশমূলক নীতি, নির্দেশমূলক। ওকে, এছাড়া আমাদের অপশন ডি যেটা রয়েছে আমাদের দক্ষিণ আফ্রিকা, এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ। এটা নেওয়া হয়েছে আমাদের কিন্তু সংবিধান সংশোধন। ওকে, সো আমার দক্ষিণ আফ্রিকা নেওয়া হয়েছে কিন্তু সংবিধান সংশোধন। ওকে, তাহলে কি দেখলাম আমরা, কিন্তু অপশন এ যেটা রয়েছে আমাদের আহ, আমেরিকা থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার, প্রস্তাবনা এবং সুপ্রিম কোর্টের কিন্তু প্রতিষ্ঠা। আরও অনেক কিছু রয়েছে, বাট আমাদের অপশন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা আলোচনা করলাম, ঠিক আছে? পরের প্রশ্ন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হচ্ছে কিন্তু সেল, সেল বলছে কত সালে স্থাপন করা হয়, ঠিক আছে? তো সেল কিন্তু আমাদের স্থাপন করা হয় আমাদের অপশন এ 1954 সালে। বোঝা গেল? পরের প্রশ্ন, পরের প্রশ্ন বলা হয়েছে যে নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? ওকে, সো নিয়োগের সময় কিন্তু আমাদের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ভারতের প্রধান বিচারপতি। না, বিচারপতি বলতে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি, ঠিক আছে? ওকে, এই প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান, এই প্রধানমন্ত্রীকে কিন্তু শপথ বাক্য পাঠ করায় আমাদের রাষ্ট্রপতি। ওকে, এবং ওই উপরাষ্ট্রপতি কিন্তু একেও কিন্তু রাষ্ট্রপতি কি করে শপথ বাক্য পাঠ করে। ওকে, এছাড়াও কিন্তু রাষ্ট্রপতির অনেক ভূমিকা আছে, রাজ্যপাল। ওকে, আমাদের বিচারপতি এক, এই সকলে কিন্তু কি করে থাকে, নিয়োগ করে থাকে, ঠিক আছে? এদের রাষ্ট্রপতি। বুঝে গেল? পরের প্রশ্ন বলা হয়েছে সুন্দর প্রশ্ন, এটা যদি সবাইকে জানা দরকার এই প্রশ্নটা। ওকে, বলেছে সাধারণ কথাবার্তাতে শব্দের মাত্রা থাকে সাধারণত কত ডেসিবেল? কত ডেসিবেল কিন্তু আমাদের শব্দের মাত্রা থাকে? তো সাধারণ কথাবার্তাতে কিন্তু শব্দের মাত্রা থাকে 40 ডেসিবেল, ঠিক আছে? এই 40 ডেসিবেল কিন্তু কি থাকে, আমাদের কিন্তু সাধারণ কথাবার্তাতে এর মাত্রা থাকে। এই 70 ডেসিবেল যেটা রয়েছে, তো 70 ডেসিবেল কিন্তু আমাদের কি হচ্ছে, ব্যস্ত, ব্যস্ত রাস্তার শব্দ। ওকে, এই 80 ডেসিবেল যেটা রয়েছে আমাদের, ওকে, তো 80 ডেসিবেল হচ্ছে কিন্তু বাজারের গোলমাল, গোলমাল। 90 থেকে কিন্তু 100 ডেসিবেল হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে কিন্তু বাস ও ট্রাকের শব্দ। তাহলে বুঝতেই পারছো যে কোনটা কিন্তু কোন আমাদের খুবই কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, ওই জন্য বলেন শব্দ দূষণ।
আর শব্দ দূষণ কিন্তু আমাদের হয় কিন্তু মিনিমাম 65 থেকে 70 ডেসিবেল কিন্তু হলে। বুঝতে পারলে? এবং কিন্তু আরেকটা জিনিস কিন্তু যেটা কিন্তু ইম্পোর্টেন্ট আছে, আমাদের বিমান, যেটা বিমান আছে না? ট্রামের শব্দ, বিমানের শব্দ, সেটা হচ্ছে কিন্তু 120 ডেসিবেল। বোঝা গেল? পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলা হয়েছে আমাদের যে প্রচণ্ড বিস্ফোরণে কাচের জানলা ফেটে যায়। এটি কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর হচ্ছে? দেখো, প্রচণ্ড বিস্ফোরণের ফলে কি হচ্ছে? জানলার দরজা কিন্তু ফেটে যাচ্ছে। ওকে? সো আওয়াজের ফলে হচ্ছে শব্দ শক্তি থেকে কি হবে? যান্ত্রিক শক্তি। শব্দ দিয়ে কিন্তু একটা অপশনই রয়েছে আমাদের, অপশন সি। ওকে? আমাদের আলোক শক্তি থেকে কি হচ্ছে? রাসায়নিক শক্তি। এটা কিন্তু ভেরি কিন্তু ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। এই আলোক শক্তি থেকে কিন্তু কি হচ্ছে? রাসায়নিক শক্তি। এটা হচ্ছে আমাদের কিন্তু ফটোগ্রাফ। ফটোগ্রাফির ওকে মাধ্যমে ছবি। মাধ্যমে ছবি। অপশন আমাদের বি যেটা রয়েছে আমাদের, যে তাপ শক্তি থেকে রাসায়নিক শক্তি। ওকে? তো তাপ শক্তি থেকে কি হচ্ছে? রাসায়নিক শক্তি। দেখো, মার্বেলকে যদি তুমি মার্বেল পাথরকে উত্তপ্ত করো, উত্তপ্ত করলে কি হবে? এটা কিন্তু চুনে পরিণত হবে। চুনে পরিণত হবে। এটি হচ্ছে কিন্তু কি? তাপ শক্তি থেকে কিন্তু রাসায়নিক শক্তির একটি উদাহরণ। ও যান্ত্রিক থেকে কি হবে? তাপ শক্তি। তুমি যদি হাতে হাত ঘষবে তাহলে কি হবে তোমার? কিন্তু কি হবে? হাতে হাত ঘষলে কিন্তু কি হয়? আমাদের কিন্তু গরম হয়ে যায়। ঠিক আছে? গরম হয়। এটি হচ্ছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কিন্তু যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তির উদাহরণ। বলছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH7 কোন স্থান থেকে কোন স্থানে বিস্তৃত? তো আমাদের ভারতের জাতীয় সড়ক NH7 কিন্তু আমাদের মানে বিস্তৃত আছে, ওকে, এই বানারসি থেকে কিন্তু কন্যাকুমারী। এটা হচ্ছে কিন্তু NH7। এবং দিল্লি থেকে কিন্তু অমৃতসর যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু NH1। এবং দিল্লি থেকে কলকাতা যেটা রয়েছে এটা হচ্ছে কিন্তু আমাদের ন্যাশনাল হাইওয়ে 2। এবং থানে থেকে কিন্তু কি হবে? চেন্নাই যেটা রয়েছে সেটা হবে কিন্তু আমাদের NH। বুঝা গেল? ওকে, তোমরা কমেন্ট করে জানাবে যে আমাদের কিন্তু সবচেয়ে ব্যস্ততম কিন্তু ন্যাশনাল হাইওয়ে কোনটি, জাতীয় সড়ক কোনটি। ওকে, পরের প্রশ্ন আর বেশি নেই। ওকে, আর মাত্র কিন্তু 3টা প্রশ্ন রয়েছে আমাদের। দেখো, বলেছে কোন বিখ্যাত ব্যক্তি দ্য গ্রেটেস্ট নামে পরিচিত? ওকে, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। সো এটি সঠিক উত্তর হবে আমাদের অপশন সি, মোহাম্মদ আলী। এই মোহাম্মদ আলী কিন্তু কি বলা হয়? দ্য গ্রেটেস্ট। আর শেক্সপিয়ারকে কি বলা হয়? শেক্সপিয়ারকে কিন্তু বলা হয় বার্ড অফ এভন। বার্ড অফ এভন বলা হয়। ঠিক আছে? শেক্সপিয়ারকে। ধ্যানচাঁদকে কি বলা হয়? এই ধ্যানচাঁদকে কিন্তু আমাদের বলা হয় উইজার্ড বা হকির জাদুকর। ওকে, তো এই নেপোলিয়ন বোনাপার্ট একে কিন্তু বলা হয়, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এই অংশটা, সেটা হচ্ছে ম্যান অফ ডেস্টিনি। ওকে, সুন্দর প্রশ্ন। পরের প্রশ্ন দেখবো আমরা। পরের প্রশ্ন বলা হয়েছে, দারুণ প্রশ্ন, বলেছে অর্নিথোলজি নিচের কোনটি? মানে এই যে গবেষণা আছে এই সংক্রান্ত, এটি কোন সংক্রান্ত কিন্তু এই অর্নিথোলজি? সো অর্নিথোলজি হচ্ছে আমাদের পাখি সংক্রান্ত গবেষণা। পাখি সংক্রান্ত গবেষণা যে করবে তাকে কিন্তু বলা হয় অর্নিথ বা অর্নিথবিদ্যা। ঠিক আছে? পরের পর যেটা রয়েছে আমাদের অপশন এ, যে ক্রিয়াবিদ্যা সংক্রান্ত, একে কিন্তু বলা হয় আমাদের নিউরোলজি। নিউরোলজি। ওকে, অপশন বি যেটা রয়েছে আমাদের, যে স্নায়ুতন্ত্র সংক্রান্ত গবেষণা, একে কিন্তু বলা হয় আমাদের নিউরোলজিস্ট। ওকে, নিউরোলজি। এবং অপশন আমাদের সি যেটা রয়েছে, যে ফল ও ফুলের চাষ, ফুলের চাষ সংক্রান্ত বিজ্ঞান, একে কিন্তু বলা হয় আমাদের পোমোলজি। পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলা হয়েছে আমাদের যে সিমুক কে ছিল? ওকে, এটা আমাদের শেষ প্রশ্ন। সো আমাদের সিমুক ছিল এই সাতবাহন বংশের কি প্রতিষ্ঠাতা। ঠিক আছে? অপশন এ হবে কিন্তু এটা সঠিক উত্তর। অশাঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা ছিল আমাদের অজাতশত্রু। অজাতশত্রু। অপশন সি যেটা রয়েছে আমাদের কুষাণ বংশের প্রতিষ্ঠাতা, এটা কিন্তু আমাদের কি ছিল?
এটা আমাদের কিন্তু ছিল কুজুল কোদফিসেস। ওকে, কোদফিসেস এবং রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, সেটা হবে কিন্তু দন্তি দুর্গ। এই ছিল কিন্তু আজকে শেষ প্রশ্ন। ওকে, সো বন্ধুরা আমায় কমেন্ট করে জানাবে তোমাদের এই 15 নাম্বার মধ্যে তোমাদের কত স্কোর এসেছে। ওকে, এবং এরকম ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, শেয়ার করবে এবং লাইক করতে কিন্তু ভুলবেন। ওকে, সো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ধন্যবাদ সকলকে।